আওয়ামী লীগ সরকারের বিতর্কিত ৩ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ২০১৪ সালে নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। লেডি প্রধানমন্ত্রী উনি সংসদে দাঁড়িয়ে বলছিলেন যে আমরা নাকি রং মেখে সেখানে বসাছিলাম এবং চরম মিথ্যাচার করেছেন। আপনারা যেটা জানতে চেয়েছেন সংখ্যা কত, সেই সংখ্যা আমরা আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই সুখবর আছে, ভোট চোরের নির্বাচন কমিশন হাবিবুল আওয়াল খুব দ্রুত গ্রেফতার হতে যাচ্ছে। ভাই এটা সুখবর, আলহামদুলিল্লাহ বলেন সবাই। তার নামে কে মামলা করছে, তিনি কবে গ্রেফতার হতে পারেন, এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা দেখাবো। দর্শক, হেফাজতুল ইসলাম, আপনারা এই নামটি শুনলে একটা কথা বারবার মনে পড়ে যে আপনার 5 মে শাপলা চত্বর মতিঝিল। তো ভাই কী হয়েছিল আপনারা সবাই জানেন তাদের সাথে সেদিন। তো এইবার আনুমানিক একটা হিসাব দিলেন যে হেফাজতুল ইসলামের 5 মে লং মার্চে কতজন শহীদ হয়েছিলেন, মানে কত আলেম ওলামা শহীদ হয়েছিলেন, এরকম একটি আনুমানিক একটা হিসাব দিলেন হেফাজতুল ইসলামের একজন নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব। তো আমাদের কাছে তার ভিডিওটা আমরা দেখাবো। আগে চলুন দেখে এসেছি ভোট চোরের নির্বাচন কমিশন হাবিবুল আওয়াল কবে গ্রেফতার হতে পারে। এই ভিডিওটি দেখে সেবার আমরা হেফাজতুল ইসলামের কতজন শহীদ হয়েছে আমরা সেই ভিডিওটি দেখব। আওয়ামী লীগ সরকারের বিতর্কিত ৩ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ২০১৪ সালে নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, পেশাদারিত্ব ভুলে যারা দলীয় কর্মীর ভূমিকা পালন করেছে তাদের ছাড় দেওয়া হবে না। বিগত এই নির্বাচনগুলোর পরে বারবার বিতর্ক দেখা দিয়েছিল। সে সময় নির্বাচন বর্জন সহ নানা ঘটনাও ঘটেছিল, আর এসব নির্বাচন নিয়ে ছিল অভিযোগের পর অভিযোগ। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের ৩টি নির্বাচনের সঙ্গে জড়িত মাঠ প্রশাসনের কর্মকর্তারা, বিভাগীয় কমিশনার, ডিসি, এডিসি, ইউএনও এবং সহকারী কমিশনার ও জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। ২০১৪ সালের একতরফা নির্বাচন, 18 দিনের ভোটে রাতে দেওয়ার অভিযোগ এবং 24 নির্বাচন ডামি নির্বাচন হিসেবে পরিচিতি পায়। আর এসব নির্বাচন সঠিকভাবে নিয়ম মেনে না হলেও প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ মদদ ও সহযোগিতায় বৈধতা পায়। এমনকি প্রশাসনের অনেক কর্মকর্তাকে অতি উৎসাহী হয়ে নৌকার পক্ষে ভোট চাইতেও দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভোটের সময় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী দেশের সর্বোচ্চ আইন সংবিধান লঙ্ঘন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। তারা ফ্যাসিবাদীদের সর্বাত্মক সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। তারা স্বৈরাচারী সরকারের ক্ষমতা প্রলম্বিত করতে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। এছাড়া বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম মনে করছে, স্বৈরাচার ও স্বৈরাচারের দোসর সাবেক ডিসিরা দেশদ্রোহিতার অপরাধ করেছেন। তাদের চাকরি থেকে অপসারণ করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা এখন সময়ের দাবি। একই দাবি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও। ইতোমধ্যেই বিতর্কিত নির্বাচনে জড়িত জেলা প্রশাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০১৪ সালে নির্বাচনে বিনা ভোটে ১৫৩টি আসনে জয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগের প্রার্থীদের। এর সাথে যে জেলা প্রশাসকরা জড়িত তাদের তালিকা করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেসুর রহমান বলেন, ২০১৪ সালে সবচেয়ে বেশি হয়েছে যেটা জঘন্য অপরাধ হয়েছে। ১৫৩ সিটে কোনো নির্বাচন হয়নি, প্রিজাইডিং অফিসারের কলমের জোরে তাদের জিতিয়ে দেওয়া হয়েছে। এ সময় যারা ডিসি ছিলেন তাদের শনাক্ত করা হচ্ছে। এদিকে আগের রাতের ভোটে নির্বাচন সংশ্লিষ্টদের সাহায্য ছাড়া কোনো ক্রমেই সম্ভব না বলে মন্তব্য করেছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। গত নির্বাচনের সময় লালমনিরহাটের ডিসি ছিলেন মোহাম্মদুল্লাহ। তিনি জানান, ২০২৪ সালের নির্বাচনে কাউকে জিতিয়ে দেওয়ার কোনো নির্দেশনা সরকার কিংবা নির্বাচন কমিশন থেকে পাননি। তিনি নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগকে অবান্তর ও ভিত্তিহীন বলছেন। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক, কারণ অনেকেই ইচ্ছার বিরুদ্ধে দায়িত্ব পালন করতে বাধ্য হয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত। যারা পদোন্নতির আশায় জনগণকে সার্ভিস দেওয়ার আশায় না, বরং সরকারকে সার্ভিস দেওয়ার আশায় কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। বিগত বিতর্কিত ৩ নির্বাচনে কেবল জেলা প্রশাসকরাই নয়, অতি উৎসাহী ইউএনও,
এবং সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাও জড়িত ছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধেও হচ্ছে তদন্ত, প্রমাণ মিললে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। দর্শক, আপনারা শুনতে পেলেন, এখানে আমাদের ভোট চোরের নির্বাচন কমিশন হাবিবুল আওয়াল খুব দ্রুত গ্রেফতার হবে, আপনারা শুনতেই পেলেন। তো আসলে তিনি যখন পদত্যাগ করলেন তারে কিন্তু ধাওয়া দেওয়া হয়েছিল, আপনারা সেই ভিডিওটা দেখেছেন গত 2 মাস আগে। তাই দর্শক, কত কথা বলবো না, আপনারা মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। আসলে তাকে মানে কবে গ্রেফতার করা হতে পারে এবং মানে তার নামে কে মামলা করতে পারে, মানে সব মিলে আর কি লিখে যাবেন কমেন্ট। দর্শক, হেফাজত ইসলামের লং মার্চে 5 মে শাপলা চত্বর মতিঝিলে কত মানুষকে, কত আলেম ওলামাকে নির্বিচারে হত্যা করা হয়েছিল রাতের আধারে, সেটির একটি রিপোর্ট আনুমানিক একটা ধারণা দিলেন, মানে কত গুলি চলেছে এরকম একটা ধারণা দিলেন। তো সেখান থেকে আপনারা ধারণা করে নেবেন যে কত মানুষ মরতে পারে। তবে মোল্লা জুনায়েদ হাবিব তিনি বলেছেন যে আমরা খুব দ্রুত সংখ্যাটা জানাবো। চলুন আমরা তার কথাগুলো শুনে আসি। আমাদের নিশ্চয়ই জানা আছে, আমাদের এই হত্যাকাণ্ডের পরে তখনকার এই পেশিস প্রধানমন্ত্রী, লেডি প্রধানমন্ত্রী, উনি সংসদে দাঁড়ায় বলছিলেন যে আমরা নাকি রং মেখে সেখানে বসাছিলাম এবং চরম মিথ্যাচার করেছেন। আপনারা যেটা জানতে চেয়েছেন সংখ্যা কত, সেই সংখ্যা আমরা তদন্তের স্বার্থে এখন হয়তো পুরোপুরি সংখ্যাটা বলবো না, আমাদের কাছে আছে এবং আমরা আরও তথ্য নিচ্ছি, এটা প্রকাশ করব। তবে সাবেক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বক্তৃতায় বলেছিলেন 1,54,000 না কত গুলি চালানো হয়েছে। এবার আপনারাই চিন্তা করেন এত গুলি চালানোর পরে কত হতাহত হতে পারে। এবং আন্তর্জাতিক অনেক মিডিয়া ট্রাকে লাশ নিয়ে যাচ্ছে, সেটাও ওই সময় ভিডিও ফুটেজে আসছে, বিভিন্ন টেলিভিশনে দেখানো হয়েছে। এর দ্বারাও আপনারা বুঝে নিতে পারেন। আমরা আরও দুঃখিত যে আমাদের কিছু উলামায়ে কেরামকে নিয়ে একটা এই সুরওয়ার্দী উদ্যানে একটা সম্মেলন করেছিলেন প্রধানমন্ত্রী। যাই হোক, ওখানে ওনার মানে সাময়িক উপদেষ্টা ওই জায়গায় দাঁড়ায় চরম, সাময়িক সচিব চরম মিথ্যাচার করেছেন। উনি বলছেন কোনো হতাহত হয় নাই, কোনো গুলি চালানো হয় নাই, কোনো মানুষ সেখানে আহত হয় নাই, এই ধরনের মিথ্যাচার করেছেন। এবং তখনকার ওই লেডি প্রধানমন্ত্রী বলছিলেন ভিডিও ফুটেজ দেখে প্রত্যেকের বিচার করা হবে। উনি এতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন, কোনো একটা ভিডিও প্রকাশ মানে ফুটেজ দেখেন নাই, প্রকাশ করেন নাই। আমরা এখন পরিষ্কার ভাষায় বলছি, রাস্তার গাছ যারা কাটছে তারা ছাত্রলীগ, যুবলীগের কর্মী, আমাদেরকে চাপানোর জন্য। এবং এই বাইতুল মোকাররমে আগুন দিয়েছেন, আমাদের কথাবার্তাগুলি এমনভাবে উপস্থাপন করেছেন যে আমরা নাকি কোরআন পুরাইছি। আরে আমরা কোরআনকে আমাদের নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমরা কেন কোরআন পুরাবো? যারা কোরআন বিদ্বেষী তারাই কোরআন পুরাইছে, তারা কোরআন পুরাইছে, তারা লাইব্রেরিতে আগুন দিছে, বাইতুল মোকাররমে আগুন দিছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়া তাণ্ডব তারা চালাইছে। কিন্তু সংসদে দাঁড়ায় বলছে হেফাজতে ইসলামের তাণ্ডব। আমরা আজকে মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করছে এবং মামলা হয়েছে মানে 350-র মতো। সেই মামলায় 2 বছর আমি জেলে ছিলাম, 3 বছর জেলে ছিল মৌলানা মামুনুল হক সাহেব, আজিজুল ইসলাম আদি সাহেব জেলে ছিলেন, আমাদের নাসির সাহেব জেলে ছিলেন, আমাদের অসংখ্য উলামায়ে কেরাম জেলে ছিলেন। মিথ্যা মামলা আমাদেরকে জেলে দেওয়া হয়েছে। আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসছি, দেশের পরিবর্তন হয়েছে, আশা করি আমরা বিচার পাবো এবং সুনির্দিষ্ট এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে বাংলাদেশে ইসলাম, কোরআন, আল্লাহ রাসূল নিয়ে কেউ যাতে কটূক্তি করতে না পারে, আর সাধারণ জনগণের উপরে এই ধরনের নির্মম হত্যাকাণ্ড যাতে আর না হয়। দর্শক, আপনারা শুনতে পেলেন এখানে আল্লামা জুনায়েদ আল হাবিব, তিনি এখানে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যে আমাদের কাছে সংখ্যাটি আসে, আমরা এখনও জানাবো না, তবে আমরা আরও তদন্ত করতেছি, আমরা সঠিক সংখ্যা আপনাদেরকে বলবো, তবে খুব দ্রুত বলবে যে আসলে হেফাজত ইসলামের শহীদের সংখ্যা কত। যাই হোক দর্শক, কত কথা বলবো না, আমাদের লাস্ট ফিনিশিং একটাই হবে, লাস্ট একটাই কথা, যে অন্যায় করুক, যে দলের হোক, বিচার বাংলার মাটিতে করতেই হবে। এটা আমাদের ফ্রেশ কথা আর কি। অন্যায় 10 বছর আগে করুক আর 20 বছর আগে করুক, অন্যায় বিচার হতে হবে, এগুলো কথা নাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।